গল্প বলি এসো। এসেছো? আচ্ছা, গল্প শুরু করার আগে তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। আমি সুভাষ বলছি গ্রন্থের পাঠ শুনতে গিয়ে তোমাদের কি ধৈর্যচ্যুতি ঘটছে? সেটাও যদি হয় আমাকে কমেন্টে জানাও। ভালো লাগলে সেটাও কমেন্টে জানাও। কমেন্ট পাচ্ছি না বলে আমি বুঝতে পারছি না তোমাদের ভালো লাগছে কিনা। তোমাদের কাছে আমার অনুরোধ, ভালো লাগলে অবশ্যই জানাও, ভালো না লাগলেও জানাও। আজ শোনাবো আমি সুভাষ বলছি গ্রন্থের ১৪তম পর্ব। তাহলে শুরু করি। চমক ভাঙল কিশোরগঞ্জ গিয়ে। সর্বনাশ! সারাটা প্ল্যাটফর্ম জুড়ে লাল পাগড়ির বেষ্টনী। গাড়ি নাকি সার্চ করা হবে। এখন উপায়? ইতিহাসের শেষ পর্বের যে এখনো অনেকটাই বাকি, এরই মধ্যেই কি সবকিছুর ভরাডুবি হবে? জানালার কাছে দাঁড়িয়ে একজন রেলওয়ে টিটি একগাল পান চিবোতে চিবোতে কৌতূহল ভরে এদিক ওদিক তাকিয়ে তিনি কি দেখছিলেন কে জানে। সঙ্গে সঙ্গে দুই মিয়া সাহেব গাড়ি থেকে নেমে গিয়ে একেবারে ভেঙে পড়ল তার পায়ের কাছে। কর্তা, একটা আকাম কইরা ফেলাইছি, এবারের মতো আমাগো পোলাবান গো, মাপ কইরা দেন। কি হয়েছে? সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে বললেন টিটি। আর কনকেন, তাড়াতাড়ি কইরা গাড়িতে উঠতে গিয়া টিকিট কাটতে পারি নাই। অখন আমাগো ক্ষমা ঘেন্না কইরা দুইখান টিকিটের ব্যবস্থা কইরা দেন, নইলে আমাগো পুলিশে ধইরা লইয়া যাইব। দেখছেন না কেমন চোখ পাকাইয়া চাইয়া দেখতে আছে। দূর পাগল, হেসে বললেন টিটি। ওসব তোদের জন্য নয়। না না, অগো বিশ্বাস নাই, ওরা বেবাক পারে। তার থিকা আপনি আমাগো নিজের হাতে দুইখান টিকিট কাইটা দেন, আমরা টাকা দিতে আছি, আপনারেও কিছু দিমু। কোথাকার টিকিট চাই? প্রশ্ন করলেন টিটি। খাইছে, জাগার নাম তো মনে নাই। মকবুল চাচাই কি যেন কইছিল, বেবাক ভুইলা গেছি। সবুর করেন, মনে কইরা কইতে আছি। হ হ, মনে হয়েছে, কইলকাতা, কইলকাতা। ওইখানে গিয়া আমরা কাপড়ের কলে কাজ করুম। নেন, আর দেরি করেন না, আপনার চরণ ধরি, লন যাই টিকিট ঘরে। আমরাও আপনার লগে যাইতে আছি। মল্লিকা, দিব্যি দুজনে টিটির পেছন পেছন টিকিট ঘরের দিকে চলে গেলেন, ব্রিটিশ পুলিশকে ভাওতা দিয়ে। ওরা দেখেও দেখল না। কেনই বা দেখবে? টিটির হাতে রোজ এমন কত বিনা টিকিটের যাত্রী তো ধরা পড়ে, এরাও তাই হবে হয়তো। কিছুক্ষণের মধ্যেই আবার দুজনে ফিরে এলেন, মুখে এক গাল হাসি নিয়ে। এদিকে তল্লাশি তখন শেষ, সুতরাং গাড়িতে উঠতে আর কোনো বাধা নেই। মজা হলো ময়মনসিংহে গিয়ে। বিনা মেঘে বজ্রপাতের মতো সহসা তীর বেগে কামরায় ঢুকলেন একজন দারোগা সাহেব, সঙ্গে জন কয়েক পুলিশ কনস্টেবল। সঙ্গে সঙ্গে দুজনের অন্য চেহারা। একজন ছেঁড়া কাঁথায় নিজেকে ঢেকে নিমেষে কামরার কাঠের মেঝেতে শুয়ে লম্বমান, অন্যজন দুহাত জোর করে অদূরে দণ্ডায়মান, একান্ত অনুগত ভৃত্য কেষ্টর মতো। গাড়ি স্পিড নিয়েছে। দারোগা সাহেবও ততক্ষণে বেশ জমিয়ে বসেছেন দলবল নিয়ে। কথাবার্তা থেকে বোঝা গেল আপাতত তিনি জগন্নাথ ঘাটে চলেছেন, মস্ত বড় একটা দায়িত্বপূর্ণ কাজ নিয়ে। তখনকার দিনের দারোগা, সুতরাং দাপট সাংঘাতিক। সিপাইদের লক্ষ্য করে সে কি তার হম্বিতম্বি। আসুক না বিনয় বোস, আমিও জগন্নাথ ঘাটে গাঁট হয়ে বসে আছি। চেনে না তো আমাকে? ক্যাক করে বাছা ধনের টুটি চেপে ধরবো না? এই তেবারি, বন্দুকে সব সময় গুলি ভরে রাখবি। বিশ্বাস নেই বেটাকে, হয়তো ধাঁই করে একখান মেরে হডসনের মতো কোমর ভেঙে দেবে। আমার আবার হার্টের ব্যামো, তাই তো এই নতুন মাদুলিটা নিতে হলো। এ কি? নিমেষে প্রসঙ্গ পরিবর্তন করলেন দারোগা সাহেব। বন্দুকের নলটা আবার আমার দিকে ধরে রেখেছিস কেন? ওটা একটু ঘুরিয়ে রাখ না বাপু, বলছি আমার হার্টের ব্যামো। এসব ধকল কি আমার সয়?
হঠাৎ ছদ্মবেশী সুপতি রায়কে দেখে চমক ভাঙল দারোগা সাহেবের। তাই তো, এ লোকটা কে? সেই কখন থেকে হাত জোর করে দাঁড়িয়ে আছেই বা কেন? কিরে? সঙ্গে সঙ্গে নিজের পদমর্যাদা সম্বন্ধে সচেতন হয়ে উঠলেন দারোগা সাহেব। অমন ঘোড়ার মতো হাঁ করে দাঁড়িয়ে আছিস যে? ওদিকে বসলেই তো পারিস। পোলাপানের মতো কি যে কন হুজুর! বিনয়ে একেবারে গলে গেলেন সুপতি রায়। আপনি হুকুম না দিলে কি আমরা বইতে পারি? বেয়াদবি হইব না? খুশি হলেন দারোগা সাহেব। হ্যাঁ, এই তো চাই। আহা, বিনয় বোসটা যদি এরকম লক্ষ্মী ছেলে হতো, তাহলে এমন হাটের ব্যামো নিয়ে আর এভাবে দৌড়ঝাঁপ করতে হতো না তাকে। ঠিক আছে, তুই বস ওদিকে। নিমেষে উদার হয়ে গেলেন দারোগা সাহেব। আমি তোকে বসতে হুকুম দিলাম। তা তোর পায়ের কাছে ওটা আবার কে? কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আর কন কেন হুজুর? প্রায় কেঁদে ফেললেন সুপতি রায়। আমার চাচাতো ভাই নূর মিয়া জ্বরে একেবারে বেহুঁশ, গা দিয়া দুই চারটা গোটাও বাহির হইছে। আল্লাহর মনে কি আছে কে জানে। অ্যাঁ, একে হাটের ব্যামো, তার উপর আবার বসন্ত! তিরিং করে লাফিয়ে উঠে নিমেষে কামরার অন্য প্রান্তে সরে গেলেন দারোগা সাহেব। কথায় বলে, আপনি বাঁচলে বাপের নাম। এসব ছোঁয়াচে রোগ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল, বিশেষ করে এই হাটের ব্যামো নিয়ে। জগন্নাথ ঘাট, এ লাইনে এটাই শেষ স্টেশন। এবার আবার স্টিমার। নিজের পদমর্যাদা জাহির করে দলবল নিয়ে সর্বাগ্রে নেমে গেলেন দারোগা সাহেব। সব শেষে নামলেন সুপতি রায় তার অসুস্থ চাচাতো ভাই নূর মিয়াকে নিয়ে। ছন্নছাড়া বিহঙ্গের মতো অসহায় ভাব। হবেই তো, বেচারা চাচাতো ভাইটির একে জ্বর, তার উপর আবার বসন্ত। আল্লাহর মনে কি আছে কে জানে। স্টিমারটা সাঁতার কেটে চলেছে জলের ওপর দিয়ে। এবারের লক্ষ্য সিরাজগঞ্জ ঘাট। দূরত্ব সামান্যই। ৩ দিন পেটে কোনো আহার পড়েনি। আজও যে পড়বে তেমন কোনো ভরসা নেই। কষ্ট? না, কষ্ট কিসের? পরাধীনতার নাগপাশ যারা ছিন্ন করতে চান, সেসব ঘরছাড়া হতভাগ্যের দল জানেন যে এ পথ কুসুমাস্তীর্ণ নয়। সুতরাং সামান্য এই ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তাদের বিচলিত হবার কথা নয়। বিচলিত হলেন সুপতি রায়, হলেন বিনয়ের কথা ভেবেই। এ ছেলে সাধারণ ছেলে নয়। অদ্ভুত ওর সাহস, অসাধারণ ওর দক্ষতা, নির্ভুল ওর নিশানা। অদূর ভবিষ্যতে এর চাইতেও অনেক বড় সংগ্রামে ওর মূল্যবান অধিনায়কত্বের প্রয়োজন। সেই দূরত্ব সংগ্রামে সিংহের মতো রুখে দাঁড়াতে হলে ওকে সুস্থ ও সমর্থ রাখা একান্তভাবেই দরকার। সুতরাং নিজের জন্য না হলেও অন্তত ওর জন্য কিছু ব্যবস্থা করা প্রয়োজন, এখনই প্রয়োজন। পরে যে সুযোগ পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। স্টিমারে একমাত্র উপায় বাটলার। তবে প্রথম শ্রেণীর সাহেব শুভ নিয়ে তার কারবার। তৃতীয় শ্রেণীর যাত্রীদের কথায় সে কি রাজি হবে? দেখাই যাক না একবার চেষ্টা করে। কনস্টেবলকে হাবিলদার সাহেব বলে আপ্যায়ন করলে অনেক ক্ষেত্রেই কাজ পাওয়া যায়। সুতরাং চেষ্টা করে দেখতে দোষ কি? এই যে, এক গাল হেসে বাটলারের কেবিনের দরজার গোড়ায় গিয়ে দাঁড়ালেন সুপতি রায়। আপনিই বুঝি এই লাইনের বড় বাটলার সাহেব? হ্যাঁ, কেন? বাটলার নিজের পদমর্যাদায় গম্ভীর। না, কিছু না। আমাগো সাহেব আপনার কথা অখনো পেঁচাল পারে। কয় যে জগন্নাথ ঘাট লাইনের বড় বাটলার সাহেবের হাতে যে খাওয়া একবার খাইছি তা বিলাতেও কোনোদিন খাই নাই। যেন জম্মের শেষ খাওয়া। কোন সাহেব? প্রশ্ন করে বাটলার। কেন, আমাগো চটকলের সাহেব। এই তো গত চৈত মাসে আপনার হাতে খাইয়া গেল। আপনার মনে নাই? সম্মতির ভঙ্গিতে মাথা নাড়ল বাটলার।
কি জানি, হবে হয়তো। এমন কত সাহেবই তো এই লাইনে যাতায়াত করে, তাদের মধ্যে কে যে কোন কোম্পানির সাহেব তা কে আর মনে রাখতে গেছে। তা কইছিলাম কি, আমাগো দুইজনের কিছু দেন না কেন? এত যখন নাম, তখন একটু চাইখা দেখি। না না, আপনার কোনো ক্ষতি করুম না, পয়সা যা লাগে দিমু। আর কোনো আপত্তি করল না বাটলার সাহেব। কেনই বা করবে? এই হাবা গবা লোক দুটোর কাছ থেকে যদি বেশ কিছু হাতিয়ে নেওয়া যায়, মন্দ কি? জগন্নাথ ঘাট থেকে স্টিমারে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে সোজা শিয়ালদা স্টেশন। কিন্তু না, শিয়ালদা নয়, দমদমেই মিয়া সাহেবরা নেমে গেলেন গাড়ি থেকে। শিয়ালদা অনেক বড় স্টেশন, সংবর্ধনার আয়োজনটাও হয়তো বড় রকমই থাকবে। কি লাভ, তার চাইতে ছোট স্টেশন দমদমই ঢের ভালো। এবার মকবুল চাচার সেই কাপড়ের কলে একটা কাজ জুটিয়ে নিতে পারলে আর ভাবনা কি। ৭ নম্বর ওয়ালিউল্লাহ লেন, বাড়ির মালিক সুরেশ মজুমদার। গোটা একতলাটা জুড়ে রিক্সা ও মোটর গ্যারেজ। জায়গাটা যেমন ঘিঞ্জি তেমনিই অন্ধকার। ১২ ঘর, এক উঠান, নানা জাতীয় লোকের বাস। পাঞ্জাব থেকে শুরু করে উৎকল পর্যন্ত কেউ বাদ নেই। হই হল্লা সর্বক্ষণ লেগেই আছে। দোতলাটা ঠিক তার বিপরীত। ঘরগুলিও বেশ প্রশস্ত ও মোটামুটি সুসজ্জিত। পরিবেশের দিক থেকেও অনেকটা শান্ত। তখনকার সময়ে পলাতক বিপ্লবীদের আশ্রয়স্থল হিসেবে বিভির বেশ কয়েকটি গুপ্ত ঘাঁটি ছিল। সুরেশবাবুর এই দোতলা বাড়িটাই ছিল তার হেডকোয়ার্টার। বাংলার গভর্নর অ্যান্ডারসন শুটিং মামলায় যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ডে দণ্ডিতা উজ্জ্বলা মজুমদার তাঁরই মেয়ে। যথাসময়ে সুপতি রায় এখানে এসে হাজির হলেন বিনয়কে নিয়ে। যে গুরুদায়িত্ব তাঁর উপর ন্যস্ত হয়েছিল তাতে তিনি ব্যর্থ হননি। এবার নিশ্চিন্ত। নিশ্চিন্ত হতে পারলেন না সুরেশবাবু ও বিভির কর্মকর্তাগণ। জায়গাটা শহরের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত। নিচে বহু রকম লোকের আনাগোনা। এই অবস্থায় বিনয়ের মতো ছেলেকে এখানে রাখা কোনো দিক থেকে যুক্তিযুক্ত নয়। যত শিগগির সম্ভব তাকে আর কোথাও পাঠিয়ে দেওয়া প্রয়োজন। কিন্তু কাজটা সহজ নয়। বাংলাদেশে সর্বত্র তার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই সঙ্গে ক্রমবর্ধমান পুরস্কার ঘোষণা। আগে ছিল ৫,০০০, এখন পুরো ১০। এই পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের চোখের ওপর দিয়ে তাকে অন্যত্র স্থানান্তরিত করা চারটিখানি কথা নয়। সবচাইতে বড় কথা টেগার্ট। বিপ্লব আন্দোলনের সবচাইতে বড় শত্রু চার্লস টেগার্ট। সত্যিই বিচক্ষণ লোক। মাত্র কিছুদিন আগে ডালহৌসি স্কোয়ারে তার উপর বোমা নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু লাভ হয়নি কিছুই। এখনো তার জের মেটেনি, ধরপাকড় সমানেই চলছে। নেকড়ের মতো হিংস্র চোখ নিয়ে তিনি যে এখানেই এসে হানা দেবেন না তা কে বলতে পারে। শত্রু হলেও বুদ্ধি, সাহস ও প্রত্যুৎপন্নমতিত্বের জন্য টেগার্টকে প্রশংসা না করে উপায় নেই। ব্রিটিশ রাজত্বের ইতিহাসে এমন ধূর্ত ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন অফিসার আর দ্বিতীয়টি দেখা যায়নি। বিশেষ করে পুলিশ কমিশনার হিসেবে কলকাতার গুন্ডার বংশকে যেভাবে তিনি নির্বংশ করে ছেড়েছিলেন তাকে শতমুখে প্রশংসা করতে হয়। অধুনা ভাবনা তার গুন্ডাদের নিয়ে নয়, ভাবনা বাংলাদেশের এই মৃত্যু পাগল ছেলেগুলোকে নিয়ে। ব্রিটিশ সাম্রাজ্যকে ভাবনা মুক্ত করতে হলে ওদের নির্মমভাবে দমন করা ছাড়া কোনো উপায় নেই। এহেন টেগার্টের নজর এড়িয়ে বিনয়কে অন্যত্র স্থানান্তরিত করা সম্ভব হবে কি? দেখা যাক। সিগন্যাল ডাউন। কলকাতা থেকে গাড়ি আসার সময় হয়েছে। এরই মধ্যে ইঞ্জিনের আলোতে আলোকিত হয়ে উঠেছে গোটা স্টেশন অঞ্চলটা। ব্যান্ডেল জংশনে পাহারারত সশস্ত্র পুলিশ বাহিনী প্রস্তুত। কঠোর নির্দেশ,
কলকাতা থেকে বাইরে যাবার প্রতিটি গাড়ি, প্রতিটি কামরার উপর সতর্ক দৃষ্টি রাখতে হবে। বিনয় বোস কোনো রকমেই যেন বাইরে পালিয়ে যেতে না পারে। খুব সাবধান। কিন্তু এ কি? সহসা কি দেখে তটস্থ হয়ে উঠল সশস্ত্র পুলিশ বাহিনী। স্বয়ং জেলা ম্যাজিস্ট্রেটের গাড়ি এদিকেই এগিয়ে আসছে যে। কি ব্যাপার? তবে কি সাহেব এ ট্রেনে বাইরে কোথাও যাচ্ছেন সরকারি কাজে? না, সাহেব নন, তার কনফিডেন্সিয়াল ক্লার্ক সরোজ রায়। সঙ্গে রয়েছেন আরো দুজন, একজন যুবক, অন্যজন প্রবীণ। রায়বাবুরই কোনো আত্মীয় টাত্মীয় হবে হয়তো। সেলাম বাবুজি। সরোজবাবুকে দেখেই অভিবাদন জানালো সশস্ত্র প্রহরীর দল। হ্যাঁ হ্যাঁ সেলাম, হেসে জবাব দিলেন সরোজবাবু। ভালো করে চারদিকে নজর রেখো। দেখো আসামি যেন কোনো মতেই পালিয়ে যেতে না পারে। ধরিয়ে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার, তা যেন ভুলে যেও না। আত্মীয় দুজনকে ট্রেনে তুলে দিয়ে একটু বাদেই আবার যথাস্থানে ফিরে গেলেন সরোজ রায়, সেই জেলা ম্যাজিস্ট্রেটের গাড়িতে। সঙ্গে সাহেবের সেই সুপরিচিত উর্দি পরা ড্রাইভার আর আর্দালি। মল্লিকা, বিশ্বাস করো আর নাই করো, যুবকটি কিন্তু আসলে স্বয়ং বিনয় বোস ছাড়া আর কেউ নন। আর প্রবীণটি হলেন বিভির অ্যাকশন স্কোয়াডের সিনিয়র সদস্য, রডা অস্ত্রলুণ্ঠনের অন্যতম নায়ক শ্রদ্ধেয় হরিদাস দত্ত। যাঁকে ধরবার জন্যে এত কাণ্ড, সেই বিনয় বোস যে স্বয়ং জেলা ম্যাজিস্ট্রেটের গাড়ি করে তাদের নাকের উপর দিয়ে এমনি করে বাইরে বেরিয়ে চলে যাবে, তা বোধহয় শাসকদের স্বপ্নেও অগোচর ছিল। এ ব্যাপারে বিভির শুভার্থী বন্ধু সরোজ রায়ের ভূমিকা ছিল সত্যিই অসাধারণ। সরকারি কর্মচারী হয়েও যেভাবে তিনি নিজের উপর সমস্ত ঝুঁকি নিয়ে এ কাজে এগিয়ে এসেছিলেন, সচরাচর তার তুলনা মেলে না। কলকাতা থেকে কাতরাসগড় কলিয়ারি আশ্রয় নিলেন দলীয় বন্ধু অনাথ বন্ধু দাসের কোয়ার্টারে। বেশ বড় কোয়ার্টার, সুতরাং অসুবিধের কিছু নেই। খুশি হতে পারলেন না বিনয়। বুক জুড়ে সর্বক্ষণ কিসের যেন একটা চাপা অস্থিরতা। পুলিশের বড় কর্তা লোম্যানকে তিনি নিজের হাতে শাস্তি দিয়েছেন। এখানেই কি তার কর্তব্য শেষ? আর কিছুই কি তার করণীয় নেই ভারতীয় স্বাধীনতা সংগ্রামে? কিছুই বুঝতে বাকি রইল না অভিজ্ঞ বিপ্লবী হরিদাস বাবুর। তাই দিন কয়েক বাদেই আবার তিনি কলকাতায় ফিরে এলেন বিনয়কে নিয়ে। আশ্রয়ের ব্যবস্থা হলো বেলেঘাটায়। সবশেষে দলের একনিষ্ঠ কর্মী মেটিয়া বুরুজের রাজেন গুহর বাড়িতে। রাজেন বাবু মহা খুশি। বিনয়ের মতো ছেলে তার আশ্রয়ে থাকবে, এ তো ভাগ্যের কথা। এমন ভাগ্য কজনের হয়? বিনয়েরও খুশির অন্ত নেই। লোক হিসেবে রাজেন্দার সত্যিই কোনো তুলনা নেই। তার চাইতেও বড় কথা, তার ওই কচি কচি শিশুগুলো দেখলেই যেন আদর করতে ইচ্ছে করে। সর্বোপরি বৌদি, বৌদি তো নন, ঠিক যেন মা। সংসারে একমাত্র মা ছাড়া আর কারো কাছ থেকেই বুঝি এমন নিঃস্বার্থ অনাবিল স্নেহ পাওয়া সম্ভব নয়। এবার শুরু হলো মন্ত্রণা সভা। কি করা যায় এখন বিনয়কে নিয়ে? সর্বাগ্রে তার নিরাপত্তার প্রশ্ন। এ ব্যাপারে যা হোক একটা কিছু ব্যবস্থা করতেই হবে। অনেক ভেবেচিন্তে সুভাষ তার অভিমত জানালেন। বিনয় বিদেশে চলে যাক, চিরদিন কারো পক্ষে পুলিশের দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা সম্ভব নয়। একদিন না একদিন ধরা তাকে পড়তেই হবে। তার চাইতে আপাতত সে তাদের নাগালের বাইরে চলে যাক। একই অভিমত ব্যক্ত করলেন মেজদা শরৎ বোস, আচার্য পিসি রায়, লেডি অবলা বসু প্রমুখ সবাই। হ্যাঁ, বিদেশে চলে যাওয়াই ভালো। অসাধ্য সাধন করতে হরিদাসবাবুর জুড়ি ছিল না। শুধু রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠন নয়, পরবর্তীকালেও তিনি তার প্রমাণ রেখেছিলেন বারবার। এবারও তাই করলেন।
সঙ্গে সঙ্গেই তিনি হাত করে ফেললেন মিস্টার মিল নামক কিংস জর্জ ডকের একজন পদস্থ কর্মচারীকে। ঠিক হলো পরদিনই ভোর ৫টায় তিনি বিনয়কে তুলে দেবেন সমুদ্রগামী এক জাহাজে। তারপর সোজা ইতালি। ব্যাস, আর কি চায়? সব বৃথা। বেঁকে বসলেন বিনয় নিজেই, কারণ বিভির পরবর্তী অভিযান সে এক ভয়ানক দুঃসাহসিক পরিকল্পনা। এমন ভয়ঙ্কর কথা সেদিন বোধহয় কারো পক্ষে চিন্তা করাও সম্ভব ছিল না। সাম্রাজ্যবাদী ব্রিটিশের সবচাইতে শক্ত ঘাঁটি রাইটার্স বিল্ডিং। এবার সেই শক্ত ঘাঁটির ওপর আঘাত হানতে হবে। আঘাতে আঘাতে ওদের সমস্ত দম্ভকে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে হবে। পরিকল্পনা প্রস্তুত। দলের অন্যতম নেতা প্রফুল্ল দত্ত শুধু অ্যাকশন স্কোয়াডের সদস্যই নন, একজন ইঞ্জিনিয়ারও বটে। তার সাহায্যে রাইটার্স বিল্ডিং এর কোথায়, কোন তলায়, কার ঘর, তার খুঁটিনাটি সমস্ত কিছুর একটা নকশাও হাতে এসে গেছে। দিন তারিখও স্থির হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা মাত্র। প্রথম লক্ষ্য কারা বিভাগের সর্বময়কর্তা কর্নেল সিম্পসন। অনেক রক্তই সেদিন ঝরেছিল আলিপুর জেলে বন্দী সুভাষের দেহ থেকে। কারা বিভাগের অধিকর্তা হিসেবে তাকেই এবার নিজের রক্ত দিয়ে সুভাষের সেই রক্তের ঋণ পরিশোধ করতে হবে। বিনয় চিরদিনই স্বল্পভাষী। সব শুনে এবারও মাত্র দুটি কথার মধ্য দিয়েই তার অভিমত জানালেন, আমি যাব। সেদিন যারা বিভির কার্যকরী সংসদের সদস্য পদে অধিষ্ঠিত ছিলেন তারা হলেন ছোট বড় সবার একান্ত প্রিয় মেজদা হরিদাস দত্ত, সত্য বক্সী, মেজর সত্যগুপ্ত, ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়, প্রফুল্ল দত্ত, মনীন্দ্র রায় ও রসময় সুর। কার্যকারী সংসদের প্রধানদের সহায়ক ছিলেন জ্যোতিষ জোয়ারদার, জ্যোতিষ গুহ, তেজময় ঘোষ, জিতেন সেন, সুধীর নন্দী, অশোক সেন, গোপাল সেন, অনিমেষ রায়, শচীন ভৌমিক, মণি সেন আর নির্মল গুহ। মহিলা কর্মী সংগঠনের ভার ছিল অধ্যাপিকা মীরা দাশগুপ্তার ওপর। অস্ত্রশস্ত্র তার কাছে গচ্ছিত রাখা হতো কখনো কখনো। পিতা উচ্চপদস্থ সরকারি কর্মচারী, সুতরাং সব দিক থেকেই নিরাপদ। ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায় ও মেজর সত্যগুপ্ত বন্দী হবার পর ক্রমশ গড়ে উঠেছে একটি অ্যাকশন স্কোয়াড। সেই স্কোয়াড পরিচালনা করতেন মেজদা হরিদাস দত্ত, প্রফুল্ল দত্ত, রসময় সুর, নিকুঞ্জ সেন আর সুপতি রায়। প্রস্তাব শুনে সবাই সমর্থন জানালেন এক বাক্যে। বিনয় নিজেই যখন আগ্রহ প্রকাশ করেছে তখন তার ওপর আর কোনো প্রশ্নই ওঠে না। ঠিক হলো অভিযান পরিচালনা করবেন বিনয় স্বয়ং, সঙ্গে থাকবেন আরো দুজন মৃত্যু ভয়হীন তরুণ বিপ্লবী, দীনেশ গুপ্ত আর বাদল গুপ্ত। দীনেশ গুপ্ত, বিভির দুরন্ত দুঃসাহসী সৈনিক দীনেশ গুপ্ত। চোখে দিগন্ত সীমার মতো উন্মুক্ত স্বচ্ছ দৃষ্টি, বুকে দুর্বার সাহস, পেশি বাহুল স্বাস্থ্য আর প্রাণ প্রাচুর্যে যেন উপচে পড়ছে তার জীবন পাত্র। শিল্পী, কবি, দার্শনিক প্রতিটি বিশেষণই ছিল তার সম্বন্ধে সমানভাবে প্রযোজ্য। সাহিত্যিক হিসেবেও পিছিয়ে ছিলেন না তিনি। মাসিক প্রবাসী পত্রিকায় তার লেখা গল্প ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছিল প্রচুর। তাছাড়া রবীন্দ্রনাথ তো বলতে গেলে তার ধ্যান জ্ঞান সব কিছু। এমন রবীন্দ্র ভক্ত সত্যিই বিরল ছিল তখনকার দিনে। তবে সবার উপরে ছিল তার অপূর্ব সংগঠন শক্তি। পরবর্তীকালে যে মেদিনীপুর একদিন অগ্নিযুগের ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি করেছিল তার মূলে ছিলেন এই দীনেশ। তিনিই ছিলেন বেঙ্গল ভলান্টিয়ার্সের মেদিনীপুর শাখার প্রতিষ্ঠাতা। হঠাৎ নির্দেশ দেওয়া হলো, তোমাকে মেদিনীপুর যেতে হবে দীনেশ। ওখানকার ছেলেদের সঙ্গবদ্ধ করা দরকার। আশা করি তুমি তা পারবে।
সঙ্গে সঙ্গে ঢাকা ত্যাগ করে মেদিনীপুর কলেজে গিয়ে ভর্তি হলেন দীনেশ। আমি পারবো, পারতেই হবে আমাকে। যত বাধা বিপত্তি মাথা উঁচিয়ে আসুক না কেন, সবকিছু পর্যুদস্ত করে আমাকে এগিয়ে যেতে হবে আপন লক্ষ্যের দিকে। কাজ আর কাজ, কাজ আর কাজ, নিরবচ্ছিন্ন কাজ। নতুন জীবন, নতুন পরিবেশে দেখতে দেখতে কাজের নেশায় মশগুল হয়ে গেলেন দীনেশ। কাজ ছাড়া আর সবকিছুই বুঝি চাপা পড়ে গেল মনের অতল গভীরে। ফল হলো আশাতীত। দেখতে দেখতে ঘুমন্ত দৈত্য যেন জেগে উঠল কোন মায়া কাঠি স্পর্শ পেয়ে। শেষ পর্যন্ত এমন অবস্থা দাঁড়ালো যে ছেলেদের ধরে রাখা দায়। উন্মত্ত তরুণ রক্ত যেন অসহ্য আবেগে ফেটে পড়তে চায়। কাজ চায়, কাজ চায়। হঠাৎ আবার একদিন জরুরি তলব এসে হাজির। অবিলম্বে ঢাকা চলে এসো দীনেশ, তোমাকে বড্ড দরকার। উপযুক্ত সহকর্মীর হাতে মেদিনীপুরের ভার ন্যস্ত করে সঙ্গে সঙ্গে আবার ঢাকাতে, আবার পার্টি। আগে পার্টি, তারপর অন্য কথা। ব্যক্তিগত সুখ সুবিধার সেখানে কোনো প্রশ্নই ওঠে না। ৭ নম্বর ওয়ালিউল্লাহ লেনের মতো বিবির আর একটি গুপ্ত ঘাঁটি ছিল নিউ পার্ক স্ট্রিটের একটি দোতলা বাড়িতে। নিচে দলীয় সদস্য ডাক্তার অনিমেষ রায় ও ডাক্তার হিমাংশু ব্যানার্জির চেম্বার। দোতলায় আত্মগোপনকারী বাঘা বাঘা সব বিপ্লবী। অ্যাকশন স্কোয়াডের সদস্য নিকুঞ্জ সেন ও সুপতি রায়ও তাদের মধ্যে রয়েছেন। আর রয়েছেন দীনেশ ও বাদল। সতর্কতা হিসেবে আগে থেকেই তাদের এখানে এনে রাখা হয়েছে। ৭ই ডিসেম্বর, অভিযানের আর একদিন মাত্র বাকি। ওদিকে প্রস্তুতি পর্ব শেষ। আগ্নেয়াস্ত্রগুলো বারবার পরীক্ষা করে দেখা হয়েছে। বহুমূল্য ইউরোপিয়ান পোশাক পরিচ্ছদগুলোও তৈরি হয়ে এসে গেছে। ওই পোশাকের ঠাট দেখিয়েই কাল তিনজনকে গটগট করে ঢুকে যেতে হবে রাইটার্স বিল্ডিং এর অভ্যন্তরে, যেন কোনো বড় দরের অফিসার আর কি। নইলে দ্বাররক্ষীদের কাছ থেকে বাধা পাওয়া বিচিত্র নয়। হঠাৎ একটা জরুরি কথা মনে পড়ে গেল নিকুঞ্জবাবুর। নকশাতে খুঁটিনাটি সবকিছু দেওয়া থাকলেও বিরাট ওই রাইটার্স বিল্ডিং এর অলিগলি সম্বন্ধে কারো কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। কাউকে একবার দেখিয়ে শুনিয়ে আনলে কেমন হয়? বিনয় পলাতক, তার সম্বন্ধে কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু ওদের কাউকে একবার ঘুরিয়ে আনলে ক্ষতি কি? শেষ পর্যন্ত বাদলকে নিয়েই পথে পা দিলেন নিকুঞ্জবাবু। বাদল শুধু তার স্কুলের ছাত্রই নয়, নিজের হাতে গড়া উপযুক্ত শিষ্যও বটে। নিরলস কর্মী। বাদলকে তার চাইতে বেশি আর কে জানে? সন্ধ্যার আগেই আবার তারা ফিরে এলেন যথাস্থানে। পরিচিত লোকের সাহায্যে বাদলকে সব দেখিয়ে শুনিয়ে দিতে কোনো অসুবিধা হয়নি। সুতরাং সব দিক থেকেই নিশ্চিন্ত। রবীন্দ্রনাথের বলাকা নিয়ে দীনেশ তখন ধ্যানমগ্ন। দেখে মনে হয় এ যেন এতদিনকার চেনা সেই দীনেশ নন, আমূল পরিবর্তিত কোনো ভিন্ন সত্তা। শান্ত, স্নিগ্ধ, সমাহিত দীনেশের এইরূপ চিন্তাও বুঝি করা যায় না। অজ্ঞাতেই কখন মনটা কানায় কানায় ভরে ওঠে নিকুঞ্জবাবুর। আজও একান্ত প্রিয় দীনেশ ও বাদল তাদের চোখের সামনে রয়েছে। কিন্তু কাল, শুধু ভাগ্যদেবতাই বলতে পারেন কাল ওদের অদৃষ্টে কি অপেক্ষা করে আছে, আশীর্বাদ না অভিশাপ। শোনো দীনেশ, তন্ময়তা ভেঙে বললেন নিকুঞ্জবাবু, তুমি তো খেতে ভালোবাসো। কাল যাবার আগে কি খেতে চাও বলো? বলাকা রেখে নিমেষে ধর্মর করে উঠে দাঁড়ালেন দীনেশ। খাওয়াবেন? ঠিক আছে, রাজি আছি। তবে মেনু ঠিক করে দেব আমরা। আর একটা কথা, আর না বলা পর্যন্ত খাইয়ে যেতে হবে। কি বলিস বাদল? মনে মনে হাসলেন বাদল।
খাইয়ে বলে দিনেশদার বরাবরই মনে মনে বেশ একটু গর্ব আছে। দেখা যাবে কাল তার সেই গর্ব কোথায় থাকে। চেনেন না তো বাদল গুপ্তকে? 1930 সাল 8ই ডিসেম্বর, অগ্নিযুগের রক্তরাঙা ইতিহাসের একটি অবিস্মরণীয় দিন। সকাল থেকেই সাজ সাজ রব পড়ে গেল নিউ পার্ক স্ট্রিটের সেই গুপ্ত কেন্দ্রে। সময় আগত ওই। প্রথমেই শুরু হলো দীনেশ ও বাদলের সেই ফিস্ট। সে এক দেখার মতো জিনিস বটে। যেমন দীনেশ তেমনি বাদল। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। দুজনেই সমান, কেউ হার মানতে রাজি নন। আর মাংস দেব দীনেশ? প্রশ্ন করলেন নিকুঞ্জবাবু। সে কি? দীনেশ অবাক। এখনো তো শুরুই করিনি। তোমাকে দেব বাদল? আপনি দিতে থাকুন, সময় হলে আমিই মানা করব। পারবি নে বাদল, পারবি নে। তেরে ওঠেন দীনেশ। আমার সঙ্গে টেক্কা দিয়ে কোনো লাভ নেই, হেরে ভূত হয়ে যাবি। নিজের মধ্যেই দীর্ঘশ্বাস গোপন করলেন নিকুঞ্জবাবু। স্বাধীনতার বেদিমূলে আজ ওদের চরম আত্মোৎসর্গের দিন। কেউ ফিরবে না, কেউ কোনোদিন আর পৃথিবীর মুখ দেখবে না। কিন্তু দেখে কে বলবে যে তার জন্য ওদের মনে একটুকুও দুর্ভাবনা আছে? মৃত্যু যেন ওদের কাছে একটা খেলা মাত্র। অথচ কতই বা বয়স ওদের। বিনয়ের 22, দীনেশের 20, বাদল 18ই পা দিয়েছে মাত্র। ভাবতেও যেন অবাক লাগে। খাওয়া শেষ, কিছুই পড়ে নেই, কিছুই অবশিষ্ট নেই। সব শেষ। জামা কাপড় পরাও শেষ। এখন শুধু অপেক্ষা মাত্র। দেখে আস্তে আস্তে বেরিয়ে গেলেন নিকুঞ্জবাবু। একটা ট্যাক্সি ডেকে আনা দরকার। তারপর সোজা খিদিরপুরের পাইপ রোডের মোড়ে। বিনয়কে নিয়ে ওখানেই এসে রসময়বাবু অপেক্ষা করবেন বলে ঠিক হয়ে আছে। খানিক বাদেই নিকুঞ্জবাবু ফিরে এলেন ট্যাক্সি নিয়ে। আর দেরি নয়, এবার ওদের ডেকে আনলেই হয়। ডাকতে গিয়েও কিন্তু ডাকতে পারলেন না নিকুঞ্জবাবু। তার আগেই কি শুনে স্তব্ধ হয়ে গেল তার চলার গতি। ভেতরে দীনেশ তখন তন্ময় হয়ে আবৃত্তি করে চলেছেন তার একান্ত প্রিয় কবি রবীন্দ্রনাথের এবার ফিরাও মোরে কবিতা থেকে বিশেষ কয়েকটি লাইন। যে শুনেছে কানে তাহার আহ্বান গীত, ছুটেছে সে নির্ভীক পরাণে। সংকট আবর্ত মাঝে দিয়েছে সে বিশ্ব বিসর্জন। নির্যাতন লয়েছে সে বক্ষপাতী, মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো। নিদারুণ শূন্যতায় বুকটা হাহাকার করে ওঠে নিকুঞ্জবাবুর। দীনেশের আবৃত্তি শুধু আজই নয়, কত দিন, কত সন্ধ্যায়, কত নিভৃত অবকাশে দীনেশের কণ্ঠ এমনি করে ক্ষণে ক্ষণে মুখর হয়ে উঠেছে। আজ সব কিছুরই ইতি, সব কিছুর পরিসমাপ্তি। লগ্ন আসন্ন। মন না চাইলেও এবার তাকে বিদায় দিতে হবে। চিরবিদায়। এক মুহূর্তের দ্বিধা, তারপর আস্তে আস্তে ডাকলেন নিকুঞ্জবাবু। দীনেশ? কে? নিমেষে বাস্তব পৃথিবীতে নেমে এলেন দীনেশ। ও, আপনি? ট্যাক্সি এসে গেছে বুঝি? গেট আপ বাদল, গেট আপ, কুইক। আমাদের যাত্রা হলো শুরু। ওদিকে মেটিয়া বুরুজের রাজেন গুহর বাড়িতেও তখন সেই একই দৃশ্য। সকাল থেকে নিঃশ্বাস ফেলবারও বুঝি সময় নেই বৌদি সরজু দেবীর। ঠাকুরপো কি খেতে ভালোবাসে, কোনটা বেশি পছন্দ করে, এই নিয়েই তিনি ব্যস্ত। শুরু হয়েছে অবশ্য কাল থেকেই, তবে এখনো তার জের মেটেনি। কেবলই মনে হয় কিছু বুঝি বাদ রয়ে গেল। মাঝে মাঝে দুঃসহ বেদনায় বুকটা হাহাকার করে ওঠে। আবার পরক্ষণেই প্রাণপণ শক্তিতে সামলে নেন নিজেকে। আজ সব কিছুর পরিসমাপ্তি।
স্নেহ বুভুক্ষু ভাইটি কাল থেকে আর কোনোদিনই তার হাতে খেতে আসবে না। সকাল 7টা। বিনয় তখনও ঘুমে অচেতন, নিশ্চিন্ত, নিরুদ্বেগ জীবনের সুগভীর নিদ্রা। বৌদি বারবার এসে দেখে গেছেন, তবু ইচ্ছে করেই ডাকেননি। কেমন যেন মায়া হয়েছে। আহা, ঘুমোক, আর কতক্ষণই বা, এরপর তো হাজার ডাকলেও আর সাড়া মিলবে না। কিন্তু আর তো দেরি করা যায় না। 7:15 হয়ে গেল। সকাল 9টার মধ্যেই যে ওকে চিরদিনের জন্য বিদায় দিতে হবে। ঠাকুরপো, ঠাকুরপো! অসীম মমতা ঝরে পড়ল বৌদির কণ্ঠ থেকে। ধর্মর করে উঠে বসলেন বিনয়। ইস, কত বেলা হয়ে গেছে, আমাকে ডাকনি কেন বৌদি? চাটা খেয়ে নাও ভাই, যাও মুখটা ধুয়ে এসো। মুখ ধুয়ে ফিরে এসে বিনয় অবাক। এ কি, এত মিষ্টি কেউ কখনো খেতে পারে? লক্ষ্মী ভাইটি, খেয়ে নাও। বৌদির চোখের তারায় সকরুণ মিনতি। তোমার হাতে যখন পড়েছি তখন আর উপায় কি? খেতে খেতে জবাব দিলেন বিনয়। কিন্তু আর তো বেশিক্ষণ দেরি করা যাবে না বৌদি। ঠিক 9টার সময় লোক এসে যাবে। তার আগেই আমাকে প্রস্তুত হয়ে নিতে হবে। আমি বরং এই ফাঁকে স্নানটা সেরে ফেলি। স্নান করে আসতে না আসতেই আবার খাবার তাগিদ। প্রতিবাদ করা বৃথা। সুতরাং বসতেই হলো। যাকে বলে রাজসূয় যজ্ঞের ব্যাপার। নানা রকম মাছ, মাংস, তরকারি, পোলাও, দই, মিষ্টি, কিছুই বাদ নেই। একজন কেন, 3 জনের পক্ষেও বুঝি এ খাবার খেয়ে শেষ করা সম্ভব নয়। খাও ভাই। বৌদির দু চোখে আসন্ন বর্ষণের ইঙ্গিত। নইলে এ দুঃখ আমার জীবনেও যাবে না। আমি যে তোমার জন্যই এসব করেছি। দেখো দেখি, হাসতে হাসতে বললেন বিনয়। এত খাবার কখনো মানুষ খেতে পারে? তাছাড়া তুমি তো সবই জানো বৌদি। শরীর ভারী হয়ে গেলে লড়বো কি করে? কবজির জোর দেখাতে হবে তো। ঠিক আছে, তুমি দুঃখ করো না, আমি আস্তে আস্তে খেয়ে নিচ্ছি। খাবার শেষ। এবার পোশাকের পালা। সাধারণ পোশাক নয়, বহুমূল্য রাজবেশ। দামি স্যুট, দামি নেকটাই, দামি জুতো, সবকিছুই চোখ ঝলসানো ব্যাপার। মাথার হ্যাটটাও তাই। দীনেশ ও বাদলের জন্যও একই ব্যবস্থা। দলের অন্যতম নেতা রসময় সুর এসে গেছেন, আর দেরি নয়। ওদিকে পাইপ রোডের মোড়ে হয়তো দীনেশ ও বাদল ইতিমধ্যেই এসে গেছে। অপূর্ব সংযমের বলে এতক্ষণ নিজেকে সংযত করে রাখলেও এবার আর কিন্তু নিজেকে ধরে রাখতে পারলেন না বৌদি। ভাতৃবিচ্ছেদের বেদনায় সহসা তিনি ভেঙে পড়লেন ছোট্ট শিশুর মতো। এ কি, নিমেষে নিজেকে দৃঢ় করে তোলেন বিনয়। যে দেশের মায়েরা যুদ্ধে যাবার আগে সন্তানকে নিজের হাতে সাজিয়ে দিতেন, সে দেশের মেয়ে হয়ে এ সময়ে তোমার চোখে জল কেন বৌদি? তাছাড়া তুমিও দলের একজন সহকর্মী, তুমিও বিপ্লবী। এ দুর্বলতা তো তোমার সাজে না বৌদি। ঠিক কথা। সায় দিয়ে স্ত্রীর হাতে পোশাকগুলো তুলে দিলেন রাজেন বাবু। এই তো সত্যিকারের মানুষের কথা। ছেলে তোমার পরাধীন দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি করতে যাচ্ছে। এই সময় উপযুক্ত মায়ের মতোই তুমি তাকে নিজের হাতে সাজিয়ে দাও। নাও, ধরো। এত বড় সৌভাগ্য, এত বড় সুযোগ জীবনে আর কোনোদিনও পাবে না। শুরু করো। আস্তে আস্তে নিজেকে দৃঢ় করলেন বৌদি। তাই তো, এমন ছেলে কজনের আছে? সে যে কত বড়, কত মহৎ। বীরের মতো আজ সে নিজেকে উৎসর্গ করতে চলেছে স্বাধীনতার বেদি মূলে। এ সময়ে চোখের জল ফেলা সত্যিই তার সাজে না। তার চাইতে নিজের হাতেই তিনি আজ তাকে সাজিয়ে দেবেন মায়ের মতো করে। যাই বৌদি। বিদায়ের আগে মাতৃসমা বৌদির পায়ের ধুলো মাথায় তুলে নিলেন বিনয়। এসো ভাই, একটি মাত্র কথা।
আর কিছু বলার মতো শক্তি সত্যি তখন ছিল না বৌদির। এতক্ষণ শুনছিলে আমি সুভাষ বলছি গ্রন্থের পাঠ। আজ এখানেই শেষ করছি ১৪তম পর্ব। এরপর আরো একটি নতুন পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। আজ আসি।